বছরের পর বছর ঘুরেও মিলছে না অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের টাকা। ঝুলে আছে ৭৪,০০০ আবেদন। অর্থের সংকট বলছে কর্তৃপক্ষ। বন্ড ইস্যু করে সমাধানের চেষ্টা। ধুকে ধুকে চলছে পূর্বাঞ্চল রেলওয়ে। চাহিদার ১১৬টি ইঞ্জিনের বিপরীতে মিলছে মাত্র ৭২টি। বেশিরভাগই জরাজীর্ণ, ত্রুটিপূর্ণ। গুরুত্বপূর্ণ রুটে শিডিউল বিপর্যয়। ফগার মেশিন, হ্যান্ড স্প্রেতেও মিলছে না সুফল। মশার উপদ্রবে অতিষ্ঠ বরিশাল নগরীর বাসিন্দারা। দিনেও জ্বালিয়ে রাখতে হচ্ছে কয়েল। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার শঙ্কা। এবং জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী রক্ষণশীল গণতান্ত্রিক দল সিডিইউ। ভরাডুবির পর পরাজয় মেনে নিলেন চ্যান্সেলর ওলাফ শলজ। আবারও জোট সরকার গঠনের সম্ভাবনা। সকালের সময় সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। দেশে ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। প্রায় প্রতিদিনই ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, খুনের মতো গুরুতর অপরাধ ঘটছে দেশে। জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকালে রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান তারা। বলেন, খুনি ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছেড়ে দেওয়ার আহ্বান তাদের। প্রত্যেকটা ধর্ষক বারবার ধর্ষণের সুযোগ পাচ্ছে, কারণ তারা জানে তারা পার পেয়ে যাবে। সব জায়গায় ছিনতাইকারী, ধর্ষক, এদেরকে কেন ধরা হচ্ছে না? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? তার পদত্যাগ করা উচিত। একই দাবিতে মহাখালীতে বিক্ষোভ করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি তাদেরও। আমরা এখন ব্যক্তিগতভাবে অনিরাপত্তায় আছি। অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে, এটা যেন না হয় তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে। খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ইডেন কলেজের শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ, পদে থাকলেও কাজের কাজ করছেন না স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা। নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। এদিকে একই দাবিতে আসাদ গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জনভোগান্তি তৈরি হলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়। বিচার প্রক্রিয়াটা এত কঠোর হতে হবে যাতে পরবর্তীতে ধর্ষণের কথা মাথায় আনতেও মানুষ ভয় পায়। ধর্ষণ সংক্রান্ত যে কোনো মামলা কিংবা যে কোনো ধরনের অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক সেটি ব্যবস্থা নেব, এই আশ্বস্তই আমরা তাদেরকে করেছি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতই যদি তারা ডেভিলদেরকে গ্রেফতার করে থাকে, তাহলে সারা দেশের এই অপকর্মগুলো কারা করে বেড়াচ্ছে আমরা প্রশ্ন করে গেলাম। শিক্ষার্থীরা মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে ব্যর্থ হতে পারে অন্তর্বর্তী সরকার। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সংসদ কার্যকর করতে যত দেরি হবে চারিদিকে তত অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা বার আইনজীবী ফোরামের ৩১ দফার কর্মশালায় আরও বলেন, দেশ অস্থির হলে কাজে আসবে না কোনো সংস্কারই। স্বৈরাচারের সময় যখন কেউ সংস্কারের ধারে কাছে ছিল না, তখন ৩১ দফা দিয়েছে বিএনপি। ক্ষমতায় গেলে ধারাবাহিকভাবে সব দফা বাস্তবায়ন করা হবে। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে সারা দেশে চলছে প্রশিক্ষণ কর্মশালা। রোববার কর্মশালার আয়োজন করে ঢাকা বার আইনজীবী ফোরাম। এই বিষয়টি সম্পর্কে আমরা ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা মনে করি মূল দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা। তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়
এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে। সংস্কার প্রস্তাব প্রথম বিএনপি সহ রাজনৈতিক দলগুলো করেছে জানিয়ে তিনি বলেন, এখন যারা প্রস্তাবনা দিচ্ছেন তাদের অনেকেই তখন সংস্কারের ধারে কাছে ছিলেন না। কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে, স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন। সকল দল মিলিতভাবে আমরা 31 দফা উপস্থাপন করেছি। আজকের অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না। এদিকে ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জে দলের কর্মসূচিতে বিএনপি নেতারা বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে খারাপ, সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, লুট হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? তারেক রহমান এই দেশে বীরের বেশেই ফিরবে এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে জয়লাভ করবে। নির্বাচিত সরকারই জাতীয় সংসদে রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করবে বলে জানান বিএনপি নেতারা। তার মধ্যে কি হাসান ওয়ালি, সময় সংবাদ। অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের নেতৃত্বে চলতি সপ্তাহে আত্মপ্রকাশ করছে নতুন রাজনৈতিক দল। তরুণদের এই দলই বাড়তে পারে শীর্ষ পদের সংখ্যা। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শীর্ষ পদ নিয়ে মতপার্থক্যের বিষয়ে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিলেও ছাত্রনেতারা বলছেন দলের মধ্যে বিভক্তি নেই, আছে নেতৃত্বের প্রতিযোগিতা। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। কয়েকদিনের মধ্যেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দল। শুরুতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র এ চারটিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠন করার কথা ভাবা হয়। তবে জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন শীর্ষ পদের দাবিদার হওয়ায় বাড়তি আরও 2টি পদ তৈরির আলোচনা তুঙ্গে। শীর্ষ পদের সংখ্যা বাড়ানোর আভাস দিয়েছেন দলের নেতারাও, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সুপার 4 কিংবা সুপার 6 কিংবা 10 কিংবা 15 থেকে 20 সদস্যের যদি একটা প্রথমে ছোট ফোরাম, মানে যেটা আর কি সিদ্ধান্ত গ্রহণের নানা ধরনের আলোচনায় চলমান, এখনো অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি। ছাত্র শিবিরের সাবেক একাধিক নেতা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানান জাতীয় নাগরিক কমিটির মধ্যেই সাবেক ছাত্র শিবিরের কয়েকজন নেতা যুক্ত হচ্ছেন না নতুন রাজনৈতিক দলে। তারা বলছেন দল গঠনের সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব থাকায় আলী আহসান জোনায়েদ, রাফে সালমান রিফাত ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে যোগ দেবেন না। অন্যদিকে এই তিনজনের কার্যক্রমে শৃঙ্খলায় ঘাটতি এবং ফেসবুকে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেছেন জাতীয় নাগরিক কমিটিরই কয়েকজন। নতুন দল নিয়ে কারো ফেসবুক স্ট্যাটাসে শীর্ষ নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের গুঞ্জন উঠেছে। এত বড় একটা পার্টি, সেটা নিয়ে বিভিন্ন জনে কম্পিটিশন করবে, কথা বলবে, এই কথাটাকে অনেকেই বিভাজন হিসেবে দেখানোর চেষ্টা করে। আমরা যেটাকে বলি যে এটা আমাদের আসলে প্রতিযোগিতার অংশ। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম মোটামুটি চূড়ান্ত। সদস্য সচিবের দৌড়ে এগিয়ে আছেন আক্তার হোসেন। বাকি পদের দাবিদার কয়েকজন। তালিকায় আছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসির পাটোয়ারি। জাতীয় সংসদ ভবনের সামনে নতুন দল গঠনের ঘোষণা আসতে পারে 26 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই। রোববার রাতে অভ্যন্তরীণ এক সভায় চূড়ান্ত হবে দলীয় সিদ্ধান্ত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর ঘুরেও অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। অর্থের অভাবে আটকে থাকছে জরুরি চিকিৎসার মতো বিষয়। টাকার মুখ দেখার আগেই অনেককে পরপারি পাড়ি জমাতে হচ্ছে। অবসর সুবিধা বোর্ড কর্তৃপক্ষ বলছে অর্থের সংস্থান না থাকায় ঝুলে আছে প্রায় 80,000 আবেদন, যা নিষ্পত্তি করতে প্রয়োজন 8,000 কোটি টাকা। শিক্ষা উপদেষ্টা বলছেন আপাতত বন্ড ইস্যু করে অর্থ ছাড়ের চেষ্টা চলছে। সালাউদ্দিনের ক্যামেরা আরও জানাচ্ছেন শাকির আহমেদ। মুন্সিগঞ্জের রামপাল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী আলাউদ্দিন। বয়সের ভারে নুজো এই শিক্ষক সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান। শিক্ষক জীবনের শেষ সম্বল অবসরের টাকা দিয়ে চিকিৎসা করাবেন এমন আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু 4 বছর ধরে অবসর বোর্ডে ধর্ণা দেওয়ার পরও হদিস নেই সেই অর্থের। তাই লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাই এখন যেন তার নিয়তি। চাকরি শেষ হয়ে গেছে 2020 সালে। আগামী মাসে আমার অপারেশন হবে,
আমার লাখ লাখ টাকা লাগবে। এখন এই টাকার জন্য, অবসর সুবিধা টাকার জন্য আমি এই অফিসে ধর্ণা দিচ্ছি, দিনের পর দিন আসছি। আসলে বলি তারা যে টাকা নেই, পরে আসেন। শুধু আলাউদ্দিন নন, শিক্ষকতা শেষ করে বছরের পর বছর অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে বারবার রাজধানীর ব্যানবেজ ভবনে এসেও কোনো সমাধান না হওয়ায় হতাশ মানুষ গড়ার এসব কারিগর। আজকে খবর নিলাম, বললো যে 28-এর কথা বললো, যে 28 সালের আগে হবে না। 5 বছর হয়ে গেছে, এখনো অবসর ভাতা পাইছি না। না পারতেছে এখানে চলে যেতে, না পারতেছে থাকতে এখানে। অনেকবার আসছে এখানে, মানে মাসে একবার করে আসছে এখানে। অনেক শিক্ষক টাকার আশায় ঘুরে ঘুরে মারা গেছেন, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরাধিকারীরা। তো উনি বর্তমানে প্যারালাইজড, ওনার ডায়াবেটিস, ওনার হাই প্রেশার, আর আমি ঢাকা থাকি, সেই সুবাদে আমার আশা। তারা বলে যে অডিটের কাজ চলতেছে, এই চলতেছে, এরকম করে ঘোরাচ্ছে। 5 বছর পরে টাকা আমরা কি করব? ওনার টাকাটা উনি তো আর বুক করতে পারলো না। অনুসন্ধানে জানা যায় বোর্ডে ঝুলে আছে 38,000 আবেদন, আর কল্যাণ ট্রাস্টে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 36,000। সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় 8,000 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে শিক্ষকদের চাঁদা ও এফডিআর এর লভ্যাংশ থেকে প্রাপ্ত সামান্য আয় দিয়ে বিপুল পরিমাণ অর্থ ছাড় করা সম্ভব নয়। আর আবেদনের 1/3 কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের হওয়ায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে আলাদা বিশেষ অনুদান দেওয়ার দাবি অবসর বোর্ডের। আমি একটা আবেদন ইতিমধ্যে জমা দিয়েছি যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের খাত থেকে কোনো থোক বরাদ্দ দেওয়া যায় কিনা বা কোনো বিশেষ অনুদান হিসেবে দিয়ে এই সমস্যার সমাধান করা যায় কিনা। শিক্ষা উপদেষ্টা বলছেন স্বল্পমেয়াদী বন্ড ইস্যু করে অবসর ও কল্যাণ ট্রাস্টের আবেদন নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। আগামী বাজেটে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষকদের অবসর সুবিধার অর্থ পেতে যেসব বিড়ম্বনা রয়েছে তা দূর করতে রাষ্ট্রকে বিশেষ পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা। দীর্ঘদিন শিক্ষকতা করার পরে তারা এক ধরনের আনহেলদি লাইফ লিড করেন, সোশ্যালি, ইকোনমিক্যালি, কালচারালি, যেটা এক্সপেক্টেড না, সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারেন না, তারা চিকিৎসার অভাবে ভুগেন। তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ভালো শিক্ষক পাবো না। শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে শঙ্কা তাদের। পরবর্তী প্রজন্ম আকৃষ্ট হবে না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ ইঞ্জিন সংকটের মুখে অনেকটা জোড়াতালি দিয়ে চলছে রেলওয়ে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ। প্রতিদিন যাত্রী পরিবহনের পাশাপাশি জ্বালানি তেল, কন্টেইনার এবং সার পরিবহনের জন্য 116টি ইঞ্জিন প্রয়োজন হলেও বরাদ্দ মিলছে মাত্র 72টি। এর মধ্যে অর্ধেকের বেশি ইঞ্জিন জরাজীর্ণ এবং ত্রুটিপূর্ণ। এই অবস্থায় চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহের মতো গুরুত্বপূর্ণ রুটের ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদি। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে মেরামতের জন্য ইঞ্জিনের এই আসা যাওয়া বলে দিচ্ছে কতটা ইঞ্জিন সংকটে ঢুকছে পূর্বাঞ্চল। রক্ষণাবেক্ষণ কিংবা বিরতি নেওয়ার কোনো সুযোগ নেই। ত্রুটি সারিয়েই ইঞ্জিনগুলোকে যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনের জন্য ছুটতে হচ্ছে, অথচ যাত্রা শেষে নির্দিষ্ট সময় পর্যন্ত ইঞ্জিনগুলোকে বিরতিতে রাখতে হয়। লোকোমোটিভের কারণে ট্রেন শিডিউল বিপর্যয় হচ্ছে, সময় মতো ট্রেনগুলো তার প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়তে পারতেছে না। আবার দেখা গেছে যে প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়ার পরে মাঝামাঝি যাওয়ার পরে ইঞ্জিন ট্রাবল দেয়। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন। তার বিপরীতে ইঞ্জিনের বরাদ্দ মিলছে মাত্র 70 থেকে 72টি। সবচেয়ে বেশি সংকট যাত্রী পরিবহনের ইঞ্জিনে। প্রয়োজনীয় 72টির বিপরীতে মিলছে 53টি। এছাড়া জ্বালানি তেল, কন্টেনার এবং সার পরিবহনের জন্য 14টি ইঞ্জিন দরকার হলো এই মুহূর্তে বরাদ্দ পাওয়া যাচ্ছে 5 থেকে 6টি। অবশ্য স্টেশন ও ডিপোতে ট্রেন শান্টিংয়ের জন্য 12 থেকে 13টি ইঞ্জিন সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হয়, সেখানেও রয়েছে ইঞ্জিন সংকট। মেনটেন্সের কারণে যথাযথভাবে বাজেটও পাওয়া যাচ্ছে না। যে স্পেয়ার পার্টস আপনারা জানেন, এগুলো আমরা দেশের বাইরে থেকে ফরেন মাল এগুলো সংগ্রহ করতে সময় লাগে 1 থেকে 1.5 বছর, 2 বছর সময় লাগে। কিন্তু যথাযথভাবে বাজেট না পাওয়ার কারণে এই কাঙ্ক্ষিত স্পেয়ার না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
ইঞ্জিন সংকটের মুখে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেনগুলো জোড়াতালে দিয়ে চালানোর চেষ্টা করা হলো। ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম থেকে সিলেট এবং ময়মনসিংহ রুটের যাত্রীরা। বিশেষ করে প্রয়োজনীয় ইঞ্জিন না পাওয়ায় এসব রুটের ট্রেনগুলোকে কিছুটা বিলম্বে ছাড়তে হচ্ছে। কমিউটার এবং লোকাল ট্রেনগুলো চলছে ধুকে ধুকে। যে ইঞ্জিনটা দিলে যে সিলেট থেকে ট্রেন কাজ করে আসছে ওই ইঞ্জিনটা আবার রিপেয়ার হওয়ার পরে মেনটেন্স হওয়ার পরে আবার সিলেটের উদ্দেশ্যে যায়, এই জন্য কিছুটা সময় বিলম্ব। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রতিদিন 250-এর বেশি যাত্রীবাহী আন্তনগর, কমিউটার, জ্বালানি তেল, কন্টেনারবাহী ট্রেন চলাচল করছে। প্রয়োজনীয় ইঞ্জিন না পাওয়ায় কন্টেনারবাহী ট্রেন চলাচলও অনেকটা কমে গেছে। অনেকটা জোড়াতালে দিয়ে চলছে রেলওয়ে পূর্বাঞ্চলের রেল চলাচল। ইঞ্জিন সংকট এতটাই প্রকট, চাহিদার অর্ধেকও পাওয়া যাচ্ছে না। আর তাই রেলওয়ের ওয়ার্কশপগুলিতে নষ্ট হয়ে যাওয়া ইঞ্জিন মেরামত চলছে দ্রুতলয়ে। শুধুমাত্র রেলের বহর যুক্ত করতে এই পাহাড়তলি ওয়ার্কশপে একযোগে মেরামত করা হচ্ছে 31টি ইঞ্জিন। দম ফেলার সময় পাচ্ছেন না এখানকার কর্মকর্তা কর্মচারীরা। রেলওয়ের পাহাড়তলি ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা বঞ্চিত ঝালকাঠি পৌরসভার সুতালড়ি এলাকার বাসিন্দারা। তাদের দাবি গত 15 বছরে নিয়মিত পৌর কর পরিশোধ করা হলেও অজানা কারণে এলাকার হয়নি কোনো উন্নয়ন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এলাকার উন্নয়নের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পলাশ রায়ের তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। আঞ্চলিক সড়ক ভেঙে পড়ে গেছে পাশের খালে, তৈরি হয়েছে মরণ ফাঁদ, নেই পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ সরবরাহ। এলাকার অনেক স্থানে খাল পারাপারে এখনো ভরসা বাঁশের সাঁকো। একটু বৃষ্টিতে অনেক এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা, অথচ অন্য এলাকার মতোই নাগরিকদের নিয়মিত পরিশোধ করতে হচ্ছে পৌরকর। এ চিত্র ঝালকাঠি পৌর এলাকার 3 নম্বর ওয়ার্ডের সুতালড়ি এলাকার। স্থানীয়দের অভিযোগ, গত 15 বছরে অজানা কারণে বন্ধ ছিল সব ধরনের উন্নয়ন প্রকল্প। এতে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। আমরা পৌরসভার ভিতরে থাইকেও মনে করেন পৌরসভার যেসব সুযোগ সুবিধা পাওয়ার কথা, পানি পাওয়ার কথা, সাপ্লাই লাইন পাওয়ার কথা, এভরিথিং সব সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত বললেই চলে। একটা লোক অসুস্থ হলে আমরা হাসপাতালে যে অ্যাম্বুলেন্স যোগে নিব সেই রকমের কোনো রাস্তাঘাট নেই। আমাদের রাস্তা খালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি যাতে আমাদের ঝালকাঠি পৌর এলাকার 3 নং ওয়ার্ডের এই রাস্তাটা অতি দ্রুতভাবে এই রাস্তাটার কাজ করে। নাগরিক ভোগান্তি দূর করতে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। দ্বিতীয় এলাকার কাজগুলো যাতে বাস্তবায়ন হয় সে বিষয়ে প্রশাসক স্যার পদক্ষেপ গ্রহণ করেছে এবং আমরা আশা করি যে খুবই অল্প সময়ের মধ্যে দ্বিতীয় এলাকার যে কাজগুলো, যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন হবে। ঝালকাঠি পৌরসভার সুতালড়ি এলাকায় প্রায় 10,000 মানুষের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। বরিশাল বিভাগ জুড়ে গ্রাম আদালতের কার্যক্রমে অনেকটাই ভাটা পড়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী বেশিরভাগ ইউনিয়নের চেয়ারম্যানরা আত্মগোপনী, আর সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে এমন দুরবস্থা বলছেন স্থানীয়রা। তবে অন্তর্বর্তী সরকার গ্রাম আদালতকে সক্রিয় করতে নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত অপূর্ব উপর রিপোর্টে। সাইনবোর্ড বা দেয়ালে নাম ছাড়া আর কিছুই নেই ঝালকাঠির বেশিরভাগ গ্রাম আদালতে। এজলাস, চেয়ার টেবিল সহ আসবাবপত্র থাকলেও তা অলস পড়ে আছে। জেলার 32টি ইউনিয়ন পরিষদেরই প্রায় একই অবস্থা। ইউনিয়ন পরিষদে বিচার সালিসির মাধ্যমে গ্রামের মানুষের বিবাদ মেটানোর কথা থাকলেও তা হচ্ছে চায়ের দোকান কিংবা প্রভাবশালীদের বাসাবাড়িতে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান না মেলায় থানা কিংবা জেলা আদালতেই গড়াচ্ছে মামলা মোকদ্দমা। চায়ের দোকানে মানুষ আদালত বয়, বাড়িতে আদালত বয়, ঘাটে পথে আদালত বয়, কিন্তু যেখানে হওয়ার কথা এটা সেইখানেই হয় না। বরগুনা সদরের গৌরীচন্না ইউনিয়নে বসেছে গ্রাম আদালতের কার্যক্রম। ভুক্তভোগীদের নিয়ে মামলা নিষ্পত্তিতে বসেছেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। তবে এমন চিত্র জেলার সব ইউনিয়নে চোখে পড়ে না। সংশ্লিষ্টরা বলছেন, জেলার অধিকাংশ গ্রাম আদালত এখন নিষ্ক্রিয়। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে চেয়ারম্যান ও সদস্যরা কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিঘ্নিত হচ্ছে বিচার ব্যবস্থা। কোর্টে গেলে উকিল ধরা লাগে, উকিলের টাকা দেওয়া লাগে, মহরের টাকা দেওয়া লাগে। আর আমরা ইউনিয়ন পর্যায়ে আইয়া যে একটা শান্তি পেয়েছি,
বেশ কেউ টাকা দেওয়া লাগে না, কিছু না। গ্রাম আদালত আইনের মাধ্যমে পেটি নেচারের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এর ফলে বিচারিক আদালতে মামলার জট অনেকটাই কমেছে। অচলাবস্থা ভোলার ৭১টি ইউনিয়নেও। সদরের ধনিয়া ও বাপ্তা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম গত ৭ মাস ধরে পুরোপুরি বন্ধ। খোদ বিভাগীয় শহর বরিশালের চিত্রও প্রায় একই। কোনো কোনো ইউনিয়ন এজলাসে বিচার প্রার্থীদের উপস্থিতি দেখা মিললেও তারা বলছেন গ্রাম আদালত অনেকটাই নিষ্ক্রিয় হওয়ায় তাদের ভোগান্তি কমছে না। ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বা মেম্বার এরা টাকা খাইয়া কোনো পক্ষবাদী বিচার করুক, এটা আমরা চাই না। আমরা চাই সূক্ষ্ম বিচার। গ্রাম আদালত হচ্ছে একটি সরকারি আইনি সেবা, যে সেবার মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর তারা ন্যায্য বিচার নিশ্চিত করতে পারে। কোন ধারায় আমরা বিচার করতে পারি, এগুলো হচ্ছে যারা পেশকার তারা যদি এটা সঠিক মতো না জানে, এক্ষেত্রে আসলে অন্তরায়। তবে গ্রাম আদালতকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকার লোকবল বাড়ানো সহ নানা উদ্যোগ নিচ্ছে জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি কেউ বিচার কাজে অসৎ পথ অবলম্বন করলে তাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেয়া হয়। তারা যদি কোনো কিছু করেন তাহলে তাদের বিরুদ্ধে অপরাধ হলে সেটা আবার তাদের বিরুদ্ধে যে আইন আছে সেই আইন অনুযায়ী বিচার হবে। বিভাগের ৬ জেলায় ৩৬৩টি গ্রাম আদালত রয়েছে, যেখানে গত ১ বছরে ৫,১৩৯টি মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪,৬৮৯টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কোনোভাবেই কমছে না বরিশাল নগরীতে মশার উপদ্রব। রাতে তো বটেই, দিনের বেলাতেও মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। স্বাস্থ্য দফতর বলছে গত মৌসুমে রাজধানী ঢাকার পর বরিশালের ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। তবে নগর ভবনের দাবি মশক নিধনে তাদের কার্যক্রম আগের চেয়ে বেশি। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। বরিশাল সিটি কর্পোরেশনের দাবি অনুযায়ী প্রতিদিন ফগার মেশিনে এমন করে মশক নিধনের কাজ চলে, কিন্তু এতে সুফল মিলছে না। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। তারা বলছেন রাতে কিংবা দিনে মশার যন্ত্রণা থেকে নিস্তার মিলছে না। ৫৮ বর্গ কিলোমিটারের মহানগরীর ৩০টি ওয়ার্ডেই বেড়েছে মশার উৎপাত। এ থেকে বাঁচতে দিনেও কয়লা জ্বালিয়ে রাখতে হচ্ছে। সময় মতো ময়লা আবর্জনা না সরানোয় জন্ম নিচ্ছে মশার লার্ভা। নগরীর ড্রেনগুলোর অল্প পানিতে ভাসছে এসব মশা। অতিরিক্ত দিনেও মশারি টেনে ঘুমান লাগে। কয়েল ধরালেও এ মশা দূর হয় না, শুধু ধোঁয়াই দেখা যায়, কিন্তু কোনো মশা নিধনের আলামত আমরা পাচ্ছি না। শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা চললেও লোকবল সহ নানা সংকটের কথা জানায় নগর ভবনের পরিচ্ছন্নতা বিভাগ। আর স্বাস্থ্য দপ্তর বলছে গত মৌসুমে রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয় বরিশালই। এখনই সমন্বিত উদ্যোগে মশক নিধন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। ম্যাক্সিমাম খালি শুকিয়ে গেছে, যেসব জায়গায় পানি জমে আছে ওইসব জায়গায় কিছু মশার উপদ্রব সৃষ্টি হয় এবং সেইটা আমাদের উপরে সেই প্রভাবটা পড়ে। মোটামুটি সারা বছর ধরেই আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। সচেতন হওয়ার জন্য তো মশা নিয়ন্ত্রণ করা একেবারে অতি অপরিহার্য। তবে নগর ভবনের নির্বাহী প্রধানের দাবি মশার উপদ্রব ঠেকাতে 18টি ফগার মেশিন ও 60টি হ্যান্ড স্প্রে মেশিনে মশা নিধন কার্যক্রম চলছে। এছাড়া ওষুধের কার্যকারিতা দেখতে সিটি কর্পোরেশনের 4 জন চিকিৎসক মাঠ পর্যায়ে কাজ করছেন। সপ্তাহে একদিনের জায়গায় হয়তো 5 দিন বা 4 দিন তাদের সাথে পরামর্শক্রমে আমরা আরো এই মাত্রাটা বাড়িয়ে দেব। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তরের দাবি ওষুধ প্রয়োগে মশার 90% লার্ভা নিধন হচ্ছে। গত বছর বরিশাল জেলায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয় প্রায় 2500 মানুষ। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় 45 জনের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বরগুনার আমতলী পৌর শহরের বর্জ্য ফেলা হচ্ছে পায়রা নদীতে। এতে পরিবেশের পাশাপাশি দূষিত হচ্ছে নদী। স্থানীয়দের অভিযোগ গত 3 দশকে পৌরসভার উন্নয়নে শত কোটি টাকা ব্যয় হলেও শুধুমাত্র দায়িত্বহীনতার কারণেই নির্মাণ করা হয়নি বর্জ্য পরিশোধনাগার। নদীতে বর্জ্য ফেলা বন্ধের পাশাপাশি পরিশোধনাগার নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনার আমতলীর পায়রা নদীর তীরে জমে আছে বর্জ্যের স্তূপ। পৌর শহরের সব বর্জ্যই ফেলা হচ্ছে এই নদীতে। এতে পরিবেশ দূষণের সঙ্গে দূষিত হচ্ছে নদীও। ব্যাহত হচ্ছে ইলিশ সহ সকল প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন।
খোলা স্থানে এমনভাবে বর্জ্য ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। নদীর পানি ব্যবহার করায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে পৌরসভার উন্নয়নে শত কোটি টাকারও বেশি ব্যয় হলেও শুধুমাত্র দায়িত্বহীনতার কারণে বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করেনি পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ময়লা আসে এই জায়গায় যা ট্রাক করে ফালাই দিয়ে চলে যায়, কিন্তু আসলে তো এটা নদীরও অনেক ক্ষতি হইতে আছে। টোটাল 26 বছর পৌরসভার বয়স, কিন্তু 2015 সালে পৌরসভাটা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা ডাম্পিং স্টেশন করে নাই। পাড়া নদীতে এই বর্জ্যটা ফালানোর ফলে যেটা হচ্ছে যে নদীর যে মাছ বিভিন্ন বৈচিত্র্যের যে মাছের আধিক্য কমে যাচ্ছে। তবে স্থানীয় সরকার বিভাগ বলছে বন্ধ করা হবে নদীতে বর্জ্য ফেলা, উদ্যোগ নেওয়া হবে বর্জ্য পরিশোধনাগার নির্মাণের। সরকারিভাবে যে নীতিমালা অনুযায়ী এর জমি অধিগ্রহণ কিংবা জমি ক্রয় করে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন যথাযথ উদ্যোগ খুব শীঘ্রই নেওয়া হবে। 1998 সালে আমতলী পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। 2015 সালে উন্নীত হয় প্রথম শ্রেণীর পৌরসভায়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পিরোজপুর পৌরসভার 42টি খালের অধিকাংশই দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ড্রেন। জলাবদ্ধতা আর মশার যন্ত্রণায় নাকাল এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে দখল হওয়া খাল পুনরুদ্ধার ও খননে নেওয়া হবে উদ্যোগ। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, একসময় এই খালে চলাচল করত বড় বড় নৌকা। দখল আর দূষণের কবলে এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগার আর মশার প্রজনন ক্ষেত্রে। এ চিত্র পিরোজপুর সদর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের ঝাটকাঠি ভারানী খালের। স্থানীয়দের অভিযোগ, পৌর এলাকায় কখনোই হয়নি পরিকল্পিত নগরায়ন। প্রায় 30 বর্গ কিলোমিটার আয়তনের পৌর এলাকায় কাগজে কলমে রয়েছে 42টি খাল। তবে এর অধিকাংশই দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। এতে বাধাগ্রস্ত হয় পানির স্বাভাবিক প্রবাহ। ড্রেনের সঙ্গে খালের সংযোগস্থলে জমে গেছে আবর্জনা। এতে ড্রেন থেকে খালে পানি নামতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিভিন্ন বাথরুমের লাইনের যে সরেজ, যে আমরা যেটা পাইপগুলো বলি, সব খালের সাথে দেওয়া। প্লাস অনেকে দেখেন খালের সাইড দখল করে দোকানপাট উঠাইছে, তারপরে আপনার গাছপাল লাগাই বাগান করে ফেলাইছে। সঠিক নজরদারি না থাকার কারণে আস্তে আস্তে এই সব খালগুলো ভরে এখন ড্রেনও একসময় দেখা যাবে যে ড্রেনও থাকতেছে না। মশা, মাছি এবং ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খাল দুটি মৃত প্রায়। জোয়ার ভাটা নাই, তার জন্য পানি সরেও না, দুর্গন্ধ হয়ে যায় পরিবেশ, মানে বিস্তৃত অবস্থা একেবারে। দামোদর নদী এখন খালে ড্রেনে পরিণত হয়েছে, তার শাখা খালের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। এই কারণে অবৈধভাবে আমরা যারা বসবাস করি দুই পাশে অবৈধভাবেই করা হয়েছে। দখল হওয়া খাল পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নেওয়ার কথা জানাই পৌরসভা। স্থানীয় সরকার পরিষদ অধিদপ্তরের আইপিসিপি প্রজেক্ট আছে, সেখানে আমাদের পিরোজপুর যেটি প্রতিনিধি আছে নির্বাহী প্রকৌশলী মহোদয়, তাদের মাধ্যমে আমরা প্রজেক্ট ওখানে প্রেরণ করছি। আশা রাখি সামনে এটা অনুমোদন হলে আমাদের খালগুলো আমরা পুনঃখনন করতে পারবো। জেলা প্রশাসন এবং আমরা এগুলি চিহ্নিত করার, জেলা প্রশাসনের সাথে মানে আমরা চিহ্নিত করার প্রক্রিয়া আছি। চিহ্নিত হয়ে গেলে আমরা উচ্চ অভিযানে যাব। পিরোজপুর পৌর এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। সময় সংবাদ, পিরোজপুর। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে মার্জিন ঋণের সীমা বেঁধে দিতে চায় টাস্কফোর্স। এজন্য 10 লাখ টাকার কম বিনিয়োগকারীকে ঋণ না দেওয়ার সুপারিশ করেছে কমিটি। তবে একে অযৌক্তিক মনে করে ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিবিএ। টাস্কফোর্স সদস্য বলছেন, ফোর্স সেলের হাত থেকে বিনিয়োগকারীকে সুরক্ষা দিতেই করা হয়েছে এমন সুপারিশ। MS আরিফিনের রিপোর্ট। বিনিয়োগকারীর অপেক্ষায় ফাঁকা পড়ে আছে শেয়ার লেনদেনের প্রাণ ঢাকার ব্রোকারেজ হাউসগুলো। যারাও বা এসেছেন বিনিয়োগের হিসেব কষে, তারাও জানান টানা দরপতনের বৃত্তে আটকে থাকা পুঁজিবাজারের গল্প। সাদা কাগজ আছে খালি, আর কোনো কিছু নেই। আবার মনে করলাম যে একটু ভালো হবে, এই পরিবর্তন আসছে, একটু ভালো হইব, কই ভালো হয় কই, আর তো খালি মাইনাসি। যেই লোক শেয়ার কিনছে তো মানে এই শেয়ারে লাভ খাইয়া যেতে পারবো না জীবনে। বাইব্যাক এন্ড বাজারের জন্য গলার কাটা। আর হলে আপনার মিউচুয়াল ফান্ডগুলোকে আপনি শক্তিশালী করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা দ্রুত নেন। হালনাগাদ পরিসংখ্যান বলছে, দিন শেষে ঘুরে দাঁড়াতে পারেনি হাসিনা সরকার পতনের পর আশার ঝলক দেখানো পুঁজিবাজার। গেল প্রায় 3 মাসে মাত্র 4 দিন দৈনিক 500 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেশিরভাগ দিনই ঘুরপাক খাচ্ছে 300 কোটির ঘরে।
পুঁজিবাজারের হিসাব রাখা সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল এর তথ্যেও দেখা যাচ্ছে গেল 6 মাসে শেয়ার বেচে বিও অ্যাকাউন্ট শূন্য করে বাজার ছেড়েছেন 41,500 বিনিয়োগকারী। এমন বেহাল দশা থেকে অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত শেয়ার বাজারকে টেনে তুলতে 10 লাখ টাকার কম বিনিয়োগকারীদের মার্জিন ঋণ না দেওয়ার সুপারিশ করেছে টাস্কফোর্স। আর বিনিয়োগ যতই হোক, যাদের নিয়মিত আয় নেই এমন গৃহিণী, ছাত্র, অবসরে যাওয়া ব্যক্তিদেরও এই ঋণ না দেওয়ার সুপারিশ তাদের। সেই সঙ্গে মেয়াদি মিউচুয়াল ফান্ড বা তহবিলের মেয়াদ আর না বাড়ানোর পক্ষে টাস্কফোর্স। অনেকে যারা বাজারটা এভাবে বোঝে না, তাদের ক্যাপিটালের পরিমাণ কম থাকলে তার উপর যখন তারা মার্জিন নেয়, তখন যখন তারা বাজারের কারেকশন হয় তখন তাদের দেখা যায় ফোর্স সেলে পড়ে যায়, তাদের বিরাট একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায়। একদিকে প্রতিষ্ঠানের মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্টটা যদি প্রপার থাকে, রিটেলারদের জায়গা থেকে যদি মার্জিন ঋণটা তারা প্রপারলি নেয়, এখন সামনে আমরা যেটা করতে চাচ্ছি আইপিও ভ্যালুয়েশন এবং আইপিওতে যেসব শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় সেগুলোকে আমরা যাতে করে ভালো শেয়ারকে তালিকাভুক্ত করতে পারি তার জন্য কাজ করছি। তবে ব্রোকারেজ হাউসগুলোর সংগঠন ডিবিএর দাবি, মার্জিন ঋণের লাগাম টানলে পুঁজিবাজারে আরও কমে যাবে বিনিয়োগ। স্টুডেন্ট, হাউস ওয়াইফ, এই ধরনের সার্টেন সেগমেন্ট অফ দ্য সোসাইটিকে রিকমেন্ড করা হয়েছে, সেটা আমরা অবশ্যই আমরা অপোজ করব। কারণ আমরা মনে করি যে আমাদের এখানে ইনভেস্টর ডেভেলপ করা ইজ আওয়ার ওয়ান অফ দ্য অবজেক্টিভ অ্যান্ড প্রাইম রেসপন্সিবিলিটি। ইনভেস্টরকে যদি আপনার ডেভেলপ করতে হয় তাহলে আপনাকে ফ্যাসিলিটেট করতে হবে। টাস্কফোর্সে দেওয়া সুপারিশের ওপর আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত পুঁজিবাজার সংশ্লিষ্টরা মতামত দিতে পারবেন বলে জানিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেশের 5টি ইলিশের অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে প্রণোদনার পাশাপাশি তালিকা হালনাগাদ করার দাবি জেলেদের। তবে নিষেধাজ্ঞা সফল করতে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি অভিযান পরিচালনা করবে মৎস্য বিভাগ। সুজন দামির ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল 2 মাস মেঘনা ও তেতুলিয়া নদী সহ ইলিশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এ সময় নদীতে কোনো জাল ফেলতে পারবেন না জেলেরা। 1 মার্চ থেকে পটুয়াখালীর পায়রা তেতুলিয়া নদীতে শুরু হয় জাটকা সংরক্ষণ অভিযান, চলবে 30 এপ্রিল পর্যন্ত। ইলিশের অভয়াশ্রম রক্ষায় নিষেধাজ্ঞা পালনে ইতিমধ্যে ঘাটে ফিরেছে অসংখ্য জেলে নৌকা ও ট্রলার। নিষেধাজ্ঞার কারণে বেকার হয়ে পড়েন তারা। জেলেরা বলছেন, গত কয়েক বছর ধরে জ্বালানি তেল সহ বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি আশানুরূপ মাছ না পাওয়ায় ধার দেনে জর্জরিত তারা। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন প্রতি মাসে জেলেদের 40 কেজি হারে চাল দেওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা জোটেনি প্রকৃত জেলের ভাগ্যে। তালিকা হালনাগাদের দাবি তাদের। আমরা ঠিক মতো জাল বাইতে পারি না, মাছ ধরতে পারি না, তারপর কিস্তি বা দাস আমাদের সেগুলো ঠিকভাবে দিতে পারি না। কিস্তির জন্য আসলে আমরা পালাই থাকি। চাউল পায় যা টাকা আছে আর চাউল পায়, আমরা জেলে ঠিক মতন চাউল পাই না। অনেক জাইলারা এভাবে কষ্টে ওরা চলে গেছে, যা মাছ ধরিয়াও চলতে পারে না সংসার। সরকারে যে আমাকে যে আবেদন যে জেলে হ্যারে যে চাল দেওয়া হোক, আর যে জেলে নাই হ্যার নাম বাত হয়ে যে। এদিকে অভিযান সফল করতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞাকালীন কর্মহীন প্রায় 65,000 জেলেকে প্রণোদনার খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। আমরা প্রত্যাশা করছি যে বিগত সময়ের মতো 64,771 জেলেদের পরিবারের জন্য ভিজিএফ সহায়তা আসবে। আমাদের এই অঞ্চলের যে জেলে সম্প্রদায় রয়েছে তাদের যে নিবন্ধন কার্যক্রম, এটা আমরা হালনাগাদকরণের কাজ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। জেলায় নিবন্ধিত জেলে রয়েছেন ৭৯,২৭৯ জন। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সকালের সময়। জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী দেশটির রক্ষণশীল গণতান্ত্রিক দল সিডিইউ ভরাডুবির পর পরাজয় মেনে নিয়েছেন ক্ষমতাসীন এসপিডি দলের বর্তমান চ্যান্সেলর ওলাফ শলজ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে আগাম পার্লামেন্ট নির্বাচনে জয়ী রাজনৈতিক দলটির নাম ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ। ভোট গণনা শেষে দেশটির নির্বাচন কমিশন জানায় চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ ম্যার্চের দলটি ভোট পেয়েছে সর্বমোট 28.6%। দ্বিতীয় সর্বোচ্চ 20.4% ভোট পড়েছে উগ্র জাতীয়তাবাদী ও অভিবাসন বিরোধী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফটির ভোট বাক্সে। ক্ষমতাসীন দল এসপিডি মাত্র 16.4% ভোট পেয়ে নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফল মেনে নিতে হয় চ্যান্সেলর ওলাফ শলজকে। একই সাথে বর্তমান জোটের অন্য শরিক গ্রিন দল ভোট পেয়েছে মাত্র 12.2%। তবে 8.9% ভোট পেয়ে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে দেশটির পুরনো দল দি লিঙ্কে।
সব মিলিয়ে দেশটির পার্লামেন্টে 630টি আসনের মধ্যে সর্বোচ্চ 209টি আসনে জয় পেয়েছে সিডিইউ এবং সিএসইউ। দ্বিতীয় সর্বোচ্চ 149টি আসনে ডানপন্থী দল এএফটি, মাত্র 119টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন এসপিডি। 90 আসনে গ্রিন দল সর্বোচ্চ 62টি আসনে জয় ছিনিয়ে নেয়। দি লিঙ্কে নির্বাচনে জিতে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মেয়ার্জ। আর পরাজয়ের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। 21তম সংসদ নির্বাচনে ভোট দিয়ে নিজেদের পছন্দের দলকে জয়ী করতে পেরে খুশি স্থানীয় সহ প্রবাসীরা। একটি অভিবাসী বান্ধব, উদার ও বহুমাত্রিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থাতে আস্থা রাখতে চান তারা। উনি জোট সরকার তৈরি করবেন, না পারলেও একক সংখ্যাগরিষ্ঠ না হইলেও আমরা একটা জোট সরকার করতে পারবো বলে আমি আশা করি। এবার আমি প্রথমবারের মতো ভোট দিলাম জার্মানিতে। আমার প্রথম ভোটটা আমি সিডিউকে দেই এবং সেকেন্ড ভোটটা আমি এসপিডিকে দেই। আমি আশা করি এই দুইটা দলই জার্মানিতে ভালো কিছু করতে পারবে। একজন প্রবাসী ব্যবসায়ী হিসাবে আমরা চাই যে সরকারই আসুক তার হতে হবে একজন প্রবাসী বান্ধব এবং গণতান্ত্রিক সরকার। নির্বাচনে কেমন ফলাফল হবে তা আগে থেকেই ছিল পরিষ্কার। যদিও আমি ফ্রিডরিশ মের্জকে পছন্দ করি না, কিন্তু অভিবাসী ইস্যুতে আশা করি তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং এএফডিকে ঠেকাতে পারবেন। অন্যদিকে সংসদে বিরোধী দল হিসেবে দি লিঙ্কে নির্বাচিত হয়েছে, তাতে আমি খুশি। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সরকার গঠনে আলোচনা শুরু করেছে দেশটির রাজনৈতিক দলগুলো। বিজয়ী দল সিডিইউ ও সিএসইউর সাথে এসপিডি ও গ্রিন দল কিংবা পিএসপির মধ্যে জোটের সম্ভাবনা থাকলেও চরম রক্ষণশীল দল এএফডির সঙ্গে জোট বাঁধতে নারাজ জার্মানির নতুন সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্জ। জার্মানিতে দিনভর ভোট গ্রহণ শেষে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেছে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মেয়ার্জের সিডিইউ এবং সিএসইউর প্রার্থীরা। আবার কোথাও কোথাও এসপিডি এবং গ্রিন দলের প্রার্থীরা জয়ী হলেও দেশটির পূর্বাঞ্চলে অর্থাৎ থুইডিংয়েন, জাকসেন আনহাল্ট এবং ব্রান্ডেনবুর্গে সবচেয়ে বেশি ভোট পড়েছে চরম রক্ষণশীল উগ্রবাদী দল এএফডির বাক্সে। সব মিলিয়ে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারের সম্ভাবনা দেখছেন অনেকেই। জার্মানি থেকে বিঠু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে উজ্জীবিত কিউইরা। তাদের নিশানায় লাল সবুজের 3 নয়া সেনানী রিশাদ, জাকের, রানা। তবে সেটা নিয়ে একেবারেই ভাবনা নেই ফিল সিমন্সের। নিজের ব্যাটারদের ওপর পূর্ণ আস্থা ক্যারিবিয়ান বসের। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মুহাইমিনের ম্যাচ প্রিভিউ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে এসে এখন টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারে ব্যাকফুটে টাইগাররা, তাই তো শেষ অনুশীলন সেশনে মনোযোগী শান্ত মিরাজরা। স্বাভাবিকভাবেই মাঠে এসে আগে উইকেটের কাছে এগিয়ে গেলেন শান্ত। ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে দেখে নিলেন চারদিক। সম্ভবত কিভাবে রানে ফেরা যায় সেটাই ভাবছিলেন অধিনায়ক। যদিও কোচের কথা, কারো ফর্ম নিয়েই চিন্তিত নন তিনি, বরং নতুন ম্যাচে নতুন দিনে নতুন স্বপ্ন দেখালেন ক্যারিবিয়ান বস। আমি ব্যাটারদের নিয়ে ভাবছি না। এক ম্যাচে রান পেলেই পরিস্থিতি বদলে যাবে, আর এটা একটা নতুন ম্যাচ, নতুন দিন। এখানে অতীত প্রভাব ফেলবে না। রেকর্ড দিয়ে ম্যাচ জেতা যায় না, মাঠে খেলতে হবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই হয়তো আলোচনাটা একটু বেশি। তার উপর ভেন্যু রাওয়ালপিন্ডি, যেখানে রান হয় দেদারসে, আর এ মাঠেই আবার স্বাগতিকদের বিপক্ষে আছে লাল সবুজের সুখস্মৃতি। সব মিলিয়ে আত্মবিশ্বাস তাই তুঙ্গে থাকার কথা শান্ত বাহিনীর। কোচও ইঙ্গিত দিলেন সেরকমই। এ মাঠে 300 করতে হবে, না হলে চেস করতে হবে। ছেলেদের দুটো সামর্থ্যই আছে, আর নিউজিল্যান্ডের প্রস্তুতি হয়তো আমাদের চেয়ে একটু বেশি। তবে আমরা চেষ্টা করব এমন কিছু করার যাতে তাদের প্রস্তুতি কাজে না লাগে। সোজা কথা, আমাদের জিততে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে কিউইরা। যদিও সে আসরের সঙ্গে মেগা ইভেন্টকে মেলাতে চান না স্যান্টনার। যে ফাইনাল জিতেছি তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, সেটা হয়ে গেছে, আর এটা করতে হবে। বাংলাদেশকে সমীহ না করলে তারা আমাদের চমকে দিতে পারে। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 45 বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে কিউইদের 33 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 11 বার।
উইকেট এবং কন্ডিশন পক্ষে না পেলেও রাওয়ালপিন্ডির গ্যালারি যে আবার বাংলাদেশের পক্ষেই থাকবে সেটা কিন্তু হলফ করেই বলা যায়। এখন দেখার বিষয় সেই অনুপ্রেরণা কাজে লাগিয়ে শান্তরা নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে পারেন কিনা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের পর বছর ঘুরেও মিলছে না অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের টাকা। ঝুলে আছে ৭৪,০০০ আবেদন। অর্থের সংকট বলছে কর্তৃপক্ষ। বন্ড ইস্যু করে সমাধানের চেষ্টা। এবং ধুকে ধুকে চলছে পূর্বাঞ্চল রেলওয়ে। চাহিদার ১১৬টি ইঞ্জিনের বিপরীতে মিলছে মাত্র ৭২টি। বেশিরভাগই জরাজীর্ণ, ত্রুটিপূর্ণ। গুরুত্বপূর্ণ রুটে শিডিউল বিপর্যয়। এ ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।